আমি আছি তো। পরের দিন সকালে প্রিয়ম বান্দরবন বাস স্ট্যান্ডে পৌঁছালো। সেখানে নাস্তা সেরে মাহেন্দ্রনাথে উঠে বসলো। প্রিয়ম এখন যাত্রা শুরু করলো নীলগিরির উদ্দেশ্যে। এক প্লেনে রাস্তা ধরে তীব্র গতিতে ছুটে যাচ্ছে মাহেন্দ্রা। প্রিয়মের নীলগিরিতে পৌঁছাতে পৌঁছাতে 10:45 বেজে যায়। সেখানে একটা রিসোর্টে উঠে ফ্রেশ হয়ে সে আবার ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বেলা 11টার পরেও চোখের সামনে মেঘগুলোর কুয়াশার মতো উড়তে দেখা যাচ্ছে। প্রিয়মের এমন মনোরম দৃশ্য ক্যামেরা বন্দি করে মুচকি এসে বলল, পরের বার আর একলা নয়, বরং দোগলাই আসবো। খুব সকালবেলা তুয়ার আব্বু আম্মু হসপিটালে ছুটে এসেছেন। রাতে ওনারা বাসাতে গেলেও ওনাদের জানটা যেন এখানেই পড়েছিল। হসপিটালে এসে মেয়েকে ঘুমাতে দেখে তবে ওনারা শান্ত হয়ে বসেছেন। গত রাতে কাঁদতে কাঁদতে তুয়া প্রত্যয়ের বুকে সেন্স হারিয়ে ফেলে। প্রত্যয় দ্রুত তুয়াকে ধরে শুইয়ে দেয়। তুরাক এসেছিল আইসিইউর বাইরে থেকে বোনকে এক পলক দেখার জন্য, কিন্তু বাইরে থেকে প্রত্যয়কে তুয়ার মুখে পানি ছিটাতে দেখে সে নার্সকে উপেক্ষা করে ভেতরে ঢুকে যায়। মিনিট দুয়েক পর তুয়ার সেন্স ফিরতে দেখে তুরাক বোনকে জড়িয়ে ধরে। তুয়া কাঁদতে কাঁদতে তুরাককে বলে, ভাইয়া, ভাইয়া রে, আমি অপবিত্র হয়ে গেছি। আমি একজন ধর্ষিতা ভাইয়া। এই কালিমা নিয়ে আমি বাঁচতে পারবো না রে। তুই আমাকে মেরে ফেল ভাইয়া, আমি আর বাঁচতে চাই না। শোনাবো না আমার এসব বলতে নেই। তুই তো আমার কলিজার টুকরা, তুই আমার কাছে আগের মতোই আছিস। আমি তোকে অনেক ভালোবাসি বোন। তুরাক তুয়াকে অনেক বুঝিয়েছে। প্রত্যয় কেন জানি একটা শব্দও তখন গলা দিয়ে বের করতে পারেনি। সে শুধু তুয়ার মুখের দিকে তাকিয়েছিল। প্রত্যয় আর তুরাক কেউ দু চোখের পাতা এক করতে পারেনি সারা রাত। তুয়া উচ্চ শব্দে কেঁদেছে আর পাগলামি করেছে। তুয়াকে কিছুতেই সামলানো যাচ্ছিল না। তুরাগও এক পর্যায়ে হাল ছেড়ে বোনের সঙ্গে কেঁদেছে। প্রত্যয় অনেক কষ্টে তুয়াকে শান্ত করলেও ওর কান্না থামাতে পারেনি। তুয়া সারা রাত শুয়ে শুয়ে আর্তনাদ করে কেঁদেছে। ওর কষ্টটা হয়তো সে কেঁদে কমাতে চাইছে, কিন্তু আদৌ কি চোখের পানি দিয়ে কষ্ট কমানো সম্ভব? তুয়ার এই চেষ্টাও ব্যর্থ হলো। ভোরের দিকে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে তবেই তুয়ার দু চোখের পাতা এক করেছে। প্রত্যয়ের কথা মতো নার্স তুয়ার জন্য একটা কেবিন রেডি করলো। তুয়া ঘুমানোর পর তুরাককে তুয়া কোলে করে কেবিনে এনেছে। তুরাক বোনের হাত ধরে বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। তার উপর দিয়েও কুমথকল যাচ্ছে না। কালকের অফিসের শার্ট এখনো তুরাগের পরনে। প্রত্যয় ভাই বোনকে ঘুমাতে দেখে নিঃশব্দে দরজাটকে নামাজ পড়তে গেল। সে নামাজ পড়ে ওর চেম্বারে গিয়ে চেয়ারে শরীর এলিয়ে বসলো। ঘড়িতে এখন সকাল 7:30 বাজে। প্রত্যয় চোখে মুখে পানি দিয়ে আবারও তুয়ার কেবিনের সামনে আসলো। কেবিনের বাইরে তুয়ার আব্বু আম্মুকে বসে থাকতে দেখে প্রত্যয় ধীর কণ্ঠে ওনাদের সালাম দিয়ে বলল, আন্টি আঙ্কেল তো এখন ঠিক আছে, আপনারা নিজেরা শক্ত হন। মেয়েটার এমন অবস্থা আমরা সহ্য করতে পারছি না বাবা। তুয়ার বাবা ওনার চোখের পানি মুছে বললেন, আমার আম্মুটার হাতে কি খুব গভীরভাবে কেটেছে আব্বু? না আঙ্কেল, চিন্তা করবেন না, এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। আব্বু তুমি বাসায় যাও, সারা রাত তো হসপিটালেই ছিলে, তোমার শরীরের তো বিশ্রাম প্রয়োজন। জি আঙ্কেল। প্রত্যয় তুয়ার কেবিনে ঢুকে আর একবার তুয়ার হাত চেক করে নিল। কালকে তুয়া হাতের ক্যানেলার টেনে ছুঁড়ে ফেলে জেদের বসে নিজের হাতের ব্যান্ডেজটা টেনে খুলে ফেলেছে। তুয়া তখনও নিজেকে শেষ করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। তুরাগার প্রত্যয় কেউ ওকে থামাতে পারছিল না। ওর কাটা হাত দিয়ে তখনও ফোঁটায় ফোঁটায় রক্ত গড়িয়ে পড়ছিল। তুরাগ বোনের পাগলামি দেখে নিজে উচ্চ শব্দে কেঁদেছে। শুধু প্রত্যয় নিজেকে শক্ত করে তুয়াকে জোর করে বসিয়েছিল। তুয়ার হাতে অবশের ইঞ্জেকশন পুশ করতে দেয়নি, তাই অবশ ছাড়াই কাটা স্থানে নতুন করে সেলাই করতে হয়েছে। তুয়ার আর্তনাদে প্রত্যয়ের বুকটাও কেঁপে উঠেছিল। তবুও প্রত্যয় হাত থামায়নি, বরং সে কাঁপা কাঁপা হাতেই সেলাইটা করেছে। অন্য কারো বেলায় প্রত্যয়ের হাত দ্রুত চললেও তুয়ার আর্তনাদে ওর হাতটা ক্ষণিকের জন্য থেমে গিয়েছিল। তুয়ার চিৎকার করে বলেছিল, তোমরা আমাকে আর কষ্ট দিও না, আমি সহ্য করতে পারছি না। তোমরা আমাকে মেরে ফেলো, তাও আমার আর কষ্ট বাড়িও না। এ কথা যেন প্রত্যয়ের বুকে গিয়ে বিঁধেছে। তবুও সে কর্ণপাত না করে নিজের কাজ সম্পূর্ণ করেছে। প্রত্যয় তুয়ার মুখের দিকে একবার তাকিয়ে নিঃশব্দে কেবিন থেকে বের হলো। তুয়ার আব্বু আম্মুকে বলে সে বাসায় গিয়ে ফ্রেশ হতে গেল। একটু পর প্রত্যয়ের আম্মু এসে প্রত্যয়কে জিজ্ঞেস করলেন, আব্বু, তুয়া এখন কেমন আছে?
প্রত্যয় বলল। সারা রাত কেঁদেছে। প্রত্যয় আম্মু ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, হাব্বু, তোর চোখ এত লাল হয়ে আছে কেন? তুই কি কেঁদেছিলি? প্রত্যয় ওর হাতের টাওয়ালটা বেলকনিতে মেলে দিয়ে মুচকি এসে বলল, আমি কাঁদবো কেন? সারা রাত জেগেছিলাম, তাই হয়তো চোখ লাল হয়েছে। প্রত্যয়ের আম্মু প্রত্যয়কে নাস্তা করতে ডেকে চলে গেলেন। প্রত্যয় জামিলকে ফোন দিয়ে বলে দিল আজকে সে সকাল 11টা থেকে পেশেন্ট দেখবে। প্রত্যয় হালকা নাস্তা সেরে প্রিয়মকে ফোন দিল। এত ব্যস্ততার মধ্যে সে ছোট ভাইয়ের খোঁজ খবর নিতে পারেনি। প্রিয়মের ফোন বন্ধ পেল, হয়তো নেটওয়ার্কের সমস্যা। প্রত্যয় রুমে গিয়ে শুয়ে পড়ল। ওর চোখ দুটো বড্ড জ্বালা করছে। চোখ খুলে রাখাটাও কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এখন চোখের পাতা দুটো মনে হচ্ছে একটু বিশ্রাম চাচ্ছে। বিল্ডিং এর কয়েকজন মহিলা ছাদে গিয়ে আলোচনায় বসেছে। ওনাদের আলোচনার বিষয় ধর্ষিতা তুয়াকে নিয়ে। ইচ্ছের আম্মু কোনো কাজে ছাদে গিয়েছিলেন। হঠাৎ ওনাদের মন্তব্য শুনে উনি হতবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। একজন মহিলা ফিসফিস করে আরেকজনকে বলছেন, মাইয়ার পেটে বাচ্চা না এলেই হয়। কয়জন মিল্লা ধর্ষণ করেছে, কিছু শুনেছেন? না, তা কইতে পারুম না। তাই ধর্ষিতা মাইয়া করে হসপিটালে ভর্তি করাইলে পেট ওয়াশ কইরা দেয়। বাচ্চা পেটে না আসার ইনজেকশনও নাকি দেয়। যাই কন ভাবি, মাইয়াডার জীবন খান শেষ। কোন বেড়া মাইনসে জান্না শূন্য এমন মাইয়া ঘরে তুললা নিব? হ্যাঁ, হায় রে আল্লাহ, মাইয়াডার রূপ গতর যৌবন ওই পোলাগোর হাতেই নষ্ট হয়ে গেল। তুয়াদের সামনের ফ্ল্যাটের ওই ভাবির দুইখান জুয়ান পোলা আছে না, আমি তো ভাবছি ওই ভাবির ছোট পোলার লগে তুয়ার লটঘট আছে। একদিন আমি ওদের দুইজনের রাস্তায় কথা কইতেও দেখছি। লটঘট যতই করুক, বিয়া কেউ আর করবে না। না জানি কত পোলা ওর শরীর ছুঁইছে। ছি, একথা ভাবতেও আমার শরীর ঘিন ঘিন করতেছে। ওনারা এমন ভাবে কথাগুলো বলছে যেন এটা দারুণ মজার একটা টপিক। ইচ্ছের আম্মু চুপচাপ নিজে চলে গেলেন। সকালবেলা পলক ঘর উঠান ঝাড়ু দিয়ে রান্নাঘরে এলো। ওর শাশুড়ি পরোটা ভাজছে আর দিশা বেলে দিচ্ছে। পলক এসে বেসিনে রাখা থালা বাসন ধুয়ে নিল। একটু পর রনিতের ডাকে পলক রুমের দিকে পা বাড়াতে দিশা হাসতে হাসতে খোঁচা মেরে বলল, কি গো পলক, রনিতকে কি দিয়ে বস করেছ? তোমাকে চায় যে সে রুমে একা থাকতেই চায় না। কথাটা বলে দিশা হাসতে থাকলো। পলক ওর শাশুড়ির সামনে লজ্জায় মাথা নিচু করে নিল। ওর শাশুড়ি কিছু বললেন না, সে দ্রুত পায়ে হেঁটে রুমে চলে গেল। রনিত ফ্রেশ হয়ে এসে দাঁড়াতে পলক রুমে ঢুকে বলল, আমি রুমের বাইরে থাকলে আমাকে ডাকবেন না? সব তো রেডি করে দিয়েছি, তাহলে এত ডাকাডাকি করছেন কেন? রনিত পলকের দিকে হাতের টাওয়ালটা ছুঁড়ে মারলো। পলক টাওয়াল ক্যাচ করে চেয়ারের উপর মেলে দিল। রনিত হাসতে হাসতে বলল, সকালবেলা আমার বউটা এত রেগে আছে কেন শুনি? পলক কিছু বলতে যাবে, তখন দিশা রান্নাঘর থেকেই বলে উঠল, পলক, তোমাদের আদর আহ্লাদ শেষ হলে নাস্তা করতে এসো। দিশা পলক দ্রুত রুম থেকে বের হয়ে গেল। বাসায় শ্বশুর ভাসুর আছে, তারা শুনলে কি ভাববে? সে রনিতকে কিছু বলার সুযোগটাও দিল না। রনিত এবার ব্যাপারটা বুঝতে পারলো। ওর মাঝে মাঝে ইচ্ছে করে দিশাকে কিছু করা কথা শুনিয়ে দিতে। তুমি উঠবেন না? ইচ্ছে মনি, এই তো উঠে গেছি। ইচ্ছের মুখে আজকে কোনো হাসি নেই। প্রত্যয় ইচ্ছেকে ওর বুকের উপর বসিয়ে মুচকি এসে বলল, আমার ইচ্ছে মনি মন খারাপ কেন? ইচ্ছে ঠোঁট উল্টিয়ে ছলছল চোখে বলল, আমি তোমার সাথে যাব। প্রত্যয় বলল, আমার সাথে কোথায় যাবে? কাঁধে না শোনা, বলো আমাকে। ইচ্ছে বলল, তুই আপুল কাছে। প্রত্যয় হেসে বলল, আচ্ছা নিয়ে যাব, তুমি রেডি হয়ে এসো। ইচ্ছে উঠে আচ্ছা বলে দৌড়ে চলে গেল। প্রত্যয় উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে রেডি হয়ে নিল। বিল্ডিং এর সবাই বলা বলি করছে তুয়া হসপিটালে। ইচ্ছে ছোট, সে জানে না ধর্ষিত শব্দের মানে, তাই শব্দটা বারবার শুনেও বুঝতে পারেনি। সে শুধু বুঝেছে তুয়ার হাত কেটে গেছে, তাকে প্রত্যয়ের হসপিটালে ভর্তি করা হয়েছে। এজন্য সে এসে প্রত্যয়ের কাছে এই আবদারটা করলো।
এদিকে ইচ্ছের আম্মু ইচ্ছেকে যেতে দিবে না, তাই ইচ্ছে কেঁদে একাকার অবস্থা। প্রত্যয় এসে ইচ্ছেদের দরজা নক করলো। প্রত্যয়কে দেখে ইচ্ছে দৌড়ে এসে প্রত্যয়ের কোলে উঠে গেল। ইচ্ছের আম্মু বললেন, প্রত্যয় ইচ্ছে গেলে খুব জ্বালাবে, এখন ওখানকার যা অবস্থা সবাই বিরক্ত হবে। প্রত্যয় বলল, সমস্যা নেই, আমি সামলে নেব। ইচ্ছের আম্মু আর কথা বাড়ালেন না। প্রত্যয় ইচ্ছেকে নিয়ে চলে গেল। তুয়ার চোখের সামনে ছেলেগুলো বিশ্রীভাবে হাসছে, ওর শরীরে হাত দিচ্ছে, ওর নাকেরে নিজেরা হাসাহাসি করছে, ওর দিকে তাকিয়ে নোংরা নোংরা কথা বলছে। একটা ছেলে তুয়াকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। এতটুকু দেখে তুয়া চিৎকার করে বলল, আম্মু, আম্মু, আমাকে বাঁচাও, আমাকে তোমরা ছেড়ে দাও। আপু, আপু কোথায় তুমি? আমি বাসায় যাব, আমাকে নিয়ে যাও। ভাইয়া, আমাকে বাঁচাও তোমরা। কথাটা বলে তুয়া চিৎকার করে কেঁদে উঠে বসলো। ওর শরীর থরথর করে কাঁপছে, ভয়ে কপালে বিদ্যু বিদ্যু ঘাম জমেছে। কালকে রাত থেকে সে চোখ বন্ধ করলে এই স্বপ্নটাই দেখছে। তুয়ার আম্মু মেয়েকে বুকের সাথে জড়িয়ে নিল। উনিও কাঁদছেন, হয়তো সেই সময় সে ভাবি ওনাদের ডেকেছিল। তুয়ার আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরে মুখ লুকিয়ে আছে। তুয়ার আব্বু চোখের পানি মুছে মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, মা, আমার সোনা মা, আমরা সবাই তোমার পাশে আছি, তুমি ভয় পেও না মা, তোমার কিছুই হবে না। তুরাক সহ ওর আব্বু আম্মু তুয়াকে বোঝাচ্ছে। তুয়া চুপটি করে ওর মায়ের বুকে মাথা রেখে বসে আছে। সবাই অনেক জোরাজোরি করে ওকে কেউ কিছু খাওয়াতে পারেনি। একটু পরে প্রত্যয়ের হাত ধরে ইচ্ছে নাচতে নাচতে কেবিনে ঢুকলো। তো আপু, পুতুলের বিড়ি দিবা না? বাসায় যাবে না? তো একটা কথাও বললো না দেখে ইচ্ছে তুরাগের দিকে তাকালো। তুরাগও কোনো কথা বলল না। ইচ্ছে একে একে সবার দিকে তাকালো। কেউ কোনো কথা বলছে না দেখে ইচ্ছে ছলছল চোখে প্রত্যয়ের দিকে তাকালো। প্রত্যয় খাবারের প্লেট হাতে নিয়ে ইচ্ছেকে ইচ্ছারায় বলল তুয়াকে খাইয়ে দিতে। ইচ্ছে বোতলটাকে ছুঁড়ে ফেলে তুয়ার সামনে বলল, নাও খাও ছোট বাবু, নাও খাও। তুয়া খাচ্ছে না দেখে ইচ্ছে মাথা নিচু করে বলল, আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি আপু, তুমি আর দুঃখ পেও না। তুয়া ইচ্ছেকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। এই তোতা পাখিটাকে তুয়া খুব ভালোবাসে। ইচ্ছে তুয়ার চোখের পানি মুছে দিচ্ছে। প্রত্যয় এই কারণে ইচ্ছেকে এখানে এনেছে, কারণ ইচ্ছের সাথে তুয়ার সম্পর্কটা খুবই মধুর। এটা প্রত্যয় নিজে খেয়াল করেছে। তুয়াকে একটু নর্মাল করতে এখন ইচ্ছেকেই দরকার। প্রত্যয় ইশারায় তুয়ার আম্মুকে বলল খাইয়ে দিতে। তুয়ার আম্মু তুয়ার মুখের সামনে খাবার এগিয়ে দিলেন। তুয়া 2 বার ফিরিয়ে দিয়ে 3 বারের বেলায় লোকমাটুকু মুখে নিল। তুয়ার চোখের পানি অঝরে ঝরে যাচ্ছে। এদিকে ইচ্ছে ততক্ষণে হা করে বসে আছে। ইচ্ছের হা করা দেখে তুয়া বাদে সবাই হাসলো। গুমোট থাকা পরিবেশটি একটু স্বাভাবিক হলো। প্রত্যয় মেডিসিন সাইডে রেখে কেবিনেট থেকে চলে গেলেন। জামিলকে বলে প্রত্যয় ওর পেশেন্ট দেখা শুরু করলো। কেবিনের মধ্যে সবাই চুপ করে ইচ্ছের গল্প শুনছে। ইচ্ছে গল্প বলে ওর পুতুলকে ঘুম পাড়াচ্ছে। ইচ্ছের গল্প শুনতে শুনতে তুয়া একটা সময় ঘুমিয়ে গেল। তুরাক ইচ্ছেকে ইশারায় চুপ করতে বলল। সে তো চুপ থাকার বাচ্চা না, তাই ইচ্ছে প্রত্যয়ের কাছে যাওয়ার জন্য ছটফট করতে লাগলো। তুরাক ইচ্ছেকে নিয়ে বাইরে গেল। জামিল তুরাককে দেখে বলল, ইচ্ছেকে আমার কাছে দিয়ে স্যার আপনাকে বাসায় যেতে বলল। ইচ্ছে ফট করে বলল, আমি পুত্রের কাছে যাব। তুরাক জামিলকে বলল, প্রত্যয় ফ্রি হওয়ার পর ইচ্ছেকে ওর কাছে দিবেন, না হলে ওকে বিরক্ত করবে। তুরাক ইচ্ছেকে দুষ্টুমি করতে বারণ করে চলে গেল। প্রত্যয় আসার সময় তুয়ার আব্বু আম্মুর জন্য খাবার এনেছে, আর তুরাককে বাসায় ওর আম্মুই খাওয়াবে। তুরাক যাওয়ার পর জামিল ইচ্ছেকে নিয়ে কিছুক্ষণ ঘুরে বেড়ালো। পেশেন্টের ভিড় কিছুটা কমেছে, তাই জামিল ইচ্ছেকে প্রত্যয়ের কাছে নিয়ে গেল। প্রত্যয় বলল, ইচ্ছেমণি তুমি খেলো, আমি পেশেন্ট দেখি কেমন, তারপর আমরা তোমার তুয়া আব্বুর কাছে যাবো। ওকে? আচ্ছা। খেলার জন্য প্রত্যয় ইচ্ছেকে অনেকগুলো কলম দিল। ইচ্ছেও আর কথা বাড়ালো না, সে ভদ্র বাচ্চার মতো খেলতে লাগলো। আর প্রত্যয় পেশেন্ট দেখতে লাগলো। প্রিয়ম আশেপাশে ঘুরে দেখতে দেখতে একটা মেয়ের সঙ্গে পরিচয় হলো।
মেয়েটা এখানে পর্যটকদের আশেপাশে ঘুরে দেখায়। প্রিয়ম কথায় কথায় জানতে পারলো মেয়েটার নাম অপরাজিতা। অনেক বড় নাম, তাই সবাই ওকে অপু বলে ডাকে। অপু প্রিয়মের দিকে তাকিয়ে বলল, স্যার বিহাটো করে খেলাই। আমার বড় ভাইয়ের বিয়ে দিয়ে তারপর আমি বিয়ে করব। ভালোবাসার মানুষটা আনছে নাকি? তা তো আছেই। আচ্ছা, তুমি কোন জেলার ভাষায় কথা বলছো? আমি বিহারের মাইয়া। সব জেলাটার মানুষের সঙ্গে কথাটা বুইলার লাগাই মিসকুটু কইরাই এখন কথাটা বলি। ও আচ্ছা। বাপের বাড়িতে কি ঘি মধু আছে যে 2 দিন পর পর বাপের বাড়ি যাওয়ান লাগবো? আমিও তো শ্বশুর বাড়িতে থাকি, সংসার করি। কই আমি তো 2 দিন পর পর বাপের বাড়ি যাওয়ান লাইগা ঘ্যান ঘ্যান করি না। আসলে আম্মুর খুব জ্বর এসেছে, তাই যেতে চাচ্ছিলাম। জ্বরে কেউ মরে না, যাও গিয়ে দুপুরে রান্না শুরু করো। পলকের শাশুড়ি কথাগুলো বলে চলে গেলেন। পলক চোখের পানি মুছে তরকারি কাটতে বসলো। শাশুড়ির কঠিন কথাগুলো শুনে ওর খুব কষ্ট হয়, তবুও মুখ ফুটে কিছু বলতো না সে। কালকে রাত থেকে ওর মায়ের খুব জ্বর এসেছে, এজন্য একটাবার মাকে দেখার জন্য সে বাপের বাড়ি যেতে চেয়েছিল। পলক এক বুক কষ্ট হজম করে মনে মনে বলল, মাগো, আমি যেতে না পারলেও আল্লাহর কাছে তোমার সুস্থতা কামনা করছি। বিয়ের আগে পলক সিনেমা দেখে ভাবতো শ্বশুর বাড়ি মানে সুখের আরেক রাজ্য। সেই রাজ্যের রাজকুমারের সঙ্গে খুব সুখে তার দিন কাটবে, ওর কোনো কষ্ট থাকবে না, শুধু সুখ আর সুখ। গল্পের হিরোইনের মতো সেও সব সমস্যার সমাধান করতে পারবে, সবার মন জয় করে সে ভালোবাসা কুড়াতে পারবে। শ্বশুর বাড়িতে থেকেও নিজের ইচ্ছে মতো চলাফেরা করতে পারবে, পড়াশোনা করে শিক্ষিত একজন মা হতে পারবে, সে সবার ভালোবাসা নিয়ে বাঁচবে। কিন্তু বিয়ের পর সে অল্পতে বুঝে গেল বাস্তবতাটা কি। নারী, তোমার জন্ম হয়েছে পিষ্ট হতে, মাথা উঁচু করে দাঁড়াতে নয়। আমাদের বাস্তব জীবন সিনেমা বা গল্পের মতো এতটা সহজ গুছানো হয় না। প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু কমতি থাকেই। বিয়ের আগে পলক কল্পনা রাজ্যতে যা ভেবেছিল সেগুলো সব মিথ্যা, বানোয়াট, মনের কল্পনা দিয়ে চোরাবালির উপর যত্ন করে গড়ে তোলা এক টুকরো স্বপ্ন, যে স্বপ্নটা তলিয়ে যেতে একটু সময় লাগে না। এজন্য প্রতিটা মানুষের উচিত কল্পনাতে সুখে রাজ্য না করে বাস্তবতার সাথে লড়াই করার মনোবল তৈরি করা, যাতে বাস্তবতার চোরাবালিতে তলিয়ে যাওয়ার আগে সে আঁকড়ে ধরে বাঁচার মতো নিজের সম্বলটুকু পায়। প্রত্যয় পেশেন্টের সঙ্গে কথা বলতে বলতে কয়েকবার ইচ্ছের দিকে তাকায়। ইচ্ছে খেলতে খেলতে বেডের উপর ঘুমিয়ে পড়েছে, ওর হাতে পায়ে কলমের কালির আঁকিবুকি করা। প্রত্যয় মুচকি এসে পেশেন্ট দেখা শেষ করলো। জামিল এসে জানালো এখন আর কোনো পেশেন্ট নেই। প্রত্যয় ইচ্ছেকে কোলে নিয়ে তুয়ার কেবিনে গেল। তুয়া বেডে শুয়েছিল, কিন্তু চোখ দিয়ে অশ্রু ঝরছিল। প্রত্যয় ইচ্ছেকে পাশের বেডে শুয়ে দিল। তুয়ার আব্বু বাসায় গেছেন, আর তুয়ার আম্মু কেবিনের এক কোণে জোহরের নামাজ পড়ছিলেন। প্রত্যয় তুয়ার পাশে বসে বলল, বোকারা সবসময় যুদ্ধের ময়দান থেকে পালায়, আর বুদ্ধিমানরা প্রাণের পরোয়া না করে প্রাণহীন হওয়া অব্দি লড়াই করতে থাকে। কারণ তাদের একটাই লক্ষ্য থাকে, মারবে না হয় মরবে। প্রকৃত যোদ্ধারা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকা চেয়ে মৃত্যুটাকে শ্রেয় বলে মনে করে। কিন্তু আমি চাই তুমি প্রকৃত লড়াকু যোদ্ধা হও। তুয়া প্রত্যয়ের কথাটা মনোযোগ দিয়ে শুনলো। প্রত্যয় তুয়ার চোখে চোখ রেখে কথাগুলো বলল। তুয়া ওর আম্মুর দিকে একবার তাকালো। উনি নামাজ পড়ে কেবিনের বাইরে চলে গেলেন, কারণ উনি জানতেন প্রত্যয় তুয়াকে ভালো কিছুই বলবে। তুয়া প্রত্যয়ের সোজাসুজি বসলো। প্রত্যয় বুঝতে পারছে তুয়াকে কিছু বলতে চায়, এজন্য প্রত্যয় তুয়াকে সাহস দেওয়ার জন্য বলল, তুমি আমাকে যা বলতে চাও বলতে পারো। তুয়া চোখ দুটো মুছে একটা বড় ঢোক গিলে বলল, আপনি দেখতে খুব সুদর্শন। আপনাকে সুদর্শন শঙ্খচিলের উপাধি দিলেও ভুল হবে না। তুয়ার কথা শুনে প্রত্যয় অবাক হলো না। সে একদম স্বাভাবিকভাবে তুয়ার দিকে তাকিয়ে আছে। প্রত্যয়ের মুখে অবাক, বিস্ময়, হাসি, কষ্ট কোনো ছাপই দৃশ্যমান নয়। সে একদম স্বাভাবিক। প্রত্যয় এখন বোকাদের মতো মাঝখানে কথা বলে তুয়ার কথা আটকাতে চায় না। সে তুয়ার পুরো কথাটা শুনতে চায়। তুয়া প্রত্যয়কে চুপ থাকতে দেখে বলল, আপনি এত বড় একজন কার্ডিওলজিস্ট, আপনি সব দিক থেকে পারফেক্ট একজন মানুষ। প্রত্যয় এখনো চুপ করে আছে। সে এখন তুয়ার কথার মানে আঁচ করতে পেরেছে। তবুও প্রত্যয় টু শব্দ করলো না। তুয়ার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে কান্না আটকে বলল, একজন ডক্টর
সুদর্শন ছেলে, সমাজের উচ্চ শ্রেণীর একজন মানুষ আপনি। এবার বলুন, আপনি এত বড় মাপের একজন মানুষ কি একজন ধর্ষিতাকে বিয়ে করতে পারবেন? প্রত্যয় কোনো কথা বলল না। তুয়া প্রত্যয়কে চুপ থাকতে দেখে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ডক্টর প্রত্যয়, সান্ত্বনার বাণী বিনামূল্যে দেয়া যায়, এজন্য সান্ত্বনার বলি ছাড়তে কেউই কম করে না। তখন কথাগুলো কত সহজে বলে দিলেন, কিন্তু করাটা কি আদৌ সম্ভব? একজন ধর্ষিতাকে সান্ত্বনার বাণী দিয়ে নিজেকে বড় করতে চাচ্ছেন, নাকি সবাইকে বোঝাতে চাচ্ছেন আপনি বৃহৎ মনের মহৎ একজন মানুষ? তুয়া কথাগুলো শান্তভাবে বললেও কথার গভীরতাগুলো প্রত্যয় ঠিকই বুঝে নিচ্ছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।